আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিনে এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, শেখ হাসিনা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আইকন আয়নাঘর যে ভয়ঙ্কর কুঠুরির দেয়ালে খোদাই করা ছিল শত শত মানুষের নরক যন্ত্রণার স্মৃতিচিহ্ন। ক্ষমতায় টিকে থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী রাজনীতিক ও ভিন্নমত পোষণকারীদের দমনপীড়ন, নির্যাতন, অপহরণ, গুম ও খুনের পাশাপাশি এই গোপন বন্দিশালায় রাখা হতো। হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট অনুযায়ী 2009 সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর একাধিক গুমের শিকার হওয়া ব্যক্তি আয়নাঘর থেকে বেরিয়ে আসেন, যাদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা সহ আরও অনেকে। আয়নাঘরের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিয়েছেন তারা। মুক্তি পেলেও এখনও তারা ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হলেও অনেকে আবার কথিত ক্রসফায়ারের শিকার হয়েছেন। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারাও গেছেন অনেকে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত আয়নাঘরের কক্ষ সংখ্যা 16টি বলে জানা গেছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। এছাড়া র্যাবের 15টি ব্যাটালিয়নের প্রতিটিতেই ছিল গোপন বন্দিশালা বা আয়নাঘর। হাসিনা সরকারের পতনের পর জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগের বিল পেলেও বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। এমন একটি বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আয়নাঘর কি, কেন এবং কেমন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির শহর গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, যিনি আয়নাঘরে বন্দী ছিলেন। আপনাকে স্বাগত। এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এলেনা খান। আপনাকেও স্বাগত। দর্শক, আপনি চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এবং আমরা জানি যে আপনি নিজেও আয়নাঘরে বন্দী ছিলেন। একেবারে সহজ প্রশ্ন, মানে অভিজ্ঞতাটা তো ভয়ঙ্করই ছিল, তারপর যদি একটু দর্শকদের জন্য বলেন আসলে কিভাবে ঘটনাগুলো ঘটলো আপনার সাথে। এটা ছিল 1914 সালে, 2014 সালে। আমরা যখন এটা ছিল 6ই মার্চ, 7ই মার্চে আমাদের রাজনীতিক একটা কর্মসূচি পালনের জন্য আমার সহযোদ্ধা জনি, আমি, রাশেদ, আমরা গাড়িতে ছিলাম। তারপরে এটা ছিল ঠিক বিকাল 5টার দিকে আমরা আমাদের আরও কিছু সহযোদ্ধারা আমাদের সাথে দেখা করার কথা ছিল। ওরা আসলে আমরা কর্মসূচি পালন করার জন্য কিছু করণীয় আছে সেই সম্বন্ধে ওদের কিছু দিক নির্দেশনা দিব। তো সেটা মেট্রো শপিং মলের গেট, মাস্টার মাইন্ড স্কুলের সামনে আমি গাড়িতে বসেছিলাম। তখন হঠাৎ করেই সামনে থেকে এসে আমার গাড়িতে, তখন আমি একা ছিলাম, জনি আর রাশেদ ওরা ছিল না, ওরা নিচে দাঁড়িয়ে ছিল। তো হঠাৎ করে আমার সামনে একটা চোখে চোখ পড়ার সাথে সাথে দুইটা লোক দেখলাম, ওরা মোটরসাইকেল এনে আমার গাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করে দেওয়ার পরেই দুই দিক থেকে দুইজন উঠেই বলল যে, খুন ভাই, আমরা আপনি অ্যারেস্ট, কোনো কথা বলবেন না, গাড়িতে কিছু আছে। আমি বলছি, না, গাড়িতে কি থাকবে। বললাম আপনাদের পরিচয়। পরে আমাকে এরকম সিভিলে ওরা কার্ড দেখালো, ওরা র্যাবের পরিচয় দিল। পরে আমাকে পিছনে হ্যান্ডকাপটা পরিয়ে সাথে সাথে কালো টুপি পরিয়ে দিল। পরে দেওয়ার পরে আমার গাড়ি থেকে কিছুটা সামনে নিয়ে যাওয়ার পরেই ওরা আরেকটা গাড়িতে তুললো। তখন আমাকে কোন গাড়িতে তুললো সেটার আমি আর বুঝতে পারি নাই, কারণ তখন ওরা অলরেডি 2টা কালো টুপি আমাকে পরাই দিছে যাতে আমি চোখে আর কিছু না দেখি। তো এভাবেই কিছুক্ষণ পরে আমাকে 10 মিনিটের ড্রাইভের পরে একটা জায়গায় নিয়ে রাখলো, একটা র্যাবের অফিস। সেখানে 2 ঘন্টার মতো ছিলাম। 2 ঘন্টার মতো থাকার পরে আবার 2 ঘন্টা পরে আর একটা জায়গায় আমাকে নিয়ে গেল, সেটাও প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে ওই
রাস্তায় কিছু প্রশ্ন করছে আমাকে। কতক্ষণ লেগেছে, মানে যে স্পট থেকে আপনি করে নিয়ে কোথাও নিয়ে গেল সেই টাইমিংটা কত? সেটা ধরেন 1 ঘন্টার মতো লেগেছে। ধানমন্ডি এখান থেকে 2বারে হয়তো এরকম। কিন্তু তারপরে নেয়ার পরে রাস্তায় কিছু প্রশ্ন করলো। একটা ওরা যে নাটকটা সাজিয়েছে টাইম বোম, খোকন টাইম বোম সম্বন্ধে আপনি কি জানেন, একটা সাইকেল বোম সম্বন্ধে আপনি এটার সম্বন্ধে কি জানেন। আমি বলছি দেখেন এটা সম্বন্ধে তো আমার একটু বোঝার জন্য দর্শকরা হয়তো, আপনাকে ওরা তুলে নিয়ে 1 ঘন্টা জার্নি করে যে জায়গাটা নিয়ে গেল সেই জায়গাটা আপনি কি তখন চোখ খুলেছে, মানে আপনার? না না, চোখ তো খোলার প্রশ্নই আসে না। ওরা ওইভাবে আমাকে গাড়িতে কিছু প্রশ্ন করছে, তখন আমি বুঝতে পারছি যে ওরা আমাকে ভালোভাবেই অবজার্ভ করে ফাঁসাইছে। না হলে এইসব টাইম বোম, সাইকেল বোম এগুলো তো আমি এই নাম তো আমি শুনিই নি কখনো। তারপরে নেওয়ার পরে ওইখানে একটা জায়গায় আমাকে মেঝেতে রেখে দিল, পিছনে হ্যান্ডকাপ পরায় হাতে। তো সারা রাত নির্যাতন শুরু হলো আর কি, নির্যাতন। তারপরে রাত্রে, তারপরেও মনে হয় 2 ঘন্টা পরে ঘাড়ে একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার মনে হয় আমি শূন্যে ভাসতে ছিলাম, মানে মনে হয় আমি কোথায় যে আছি, কিভাবে আছি, মানে বুঝাইতে পারবো না। তো অনেক পানি করে চিৎকার করলাম, ওরা আর কোনো পানি দিল না। প্রায় এরকম নির্যাতনের সময় ছিল 7-8 দিনের মতো, কঠিন নির্যাতন। তখন আমি কি খেলাম না খেয়েছিলাম, না বাথরুমে কতবার গেছি বা যাই নেই, কোনো কিছুই আমার ওই সময়টা মনে ছিল না। শুধু যখন মন চাইতো তখনই মার পায়ের উপরে দাঁড়াতো, ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে পিটাতো। তারা কি আপনার মাস্ক পরা বা তাদের চেহারা কি আপনি? না, আমি তো চোখ বাঁধা। পুরোটাই চোখ বাঁধা। আমার তো দেখার কোনো ক্ষমতা নাই। আমার নিঃশ্বাসে কষ্ট হইতেছিল, মানে এত নির্যাতন। আমার বাম পাটা ভেঙে গেল একটা পর্যায়ে, অনেক, মানে এরকম, মানে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। প্রায় 4 দিনের মতো শুধু পানি চাইলে ঠোঁটে একটু এরকম ভিজাই দিত, ওটা পানিটা গলায়ও ঢুকতো না। অনেক মানে কষ্ট, মনে হইতে জীবনটা বের হয়ে যাবে, যে কোনো সময় মারা যাব। চিৎকার আল্লাহ আল্লাহ করে চিৎকার করতাম। তো তখন একদিন আমার হঠাৎ করে সেন্স আসলো, মনে হইলো যদি আমি বাথরুমে যাওয়ার কথা বলি তাইলে হয়তো আমাকে বাথরুমে একটু পানি খাওয়ার সুযোগ পাবো আমি। তো বাথরুমে যাওয়ার কথা বললে পরে ওরা বলল ঠিক আছে। ওরা বাথরুমের সামনে নিয়ে আমার পিছনে হ্যান্ডকাপটা খুলে দিল। পিছন থেকে আমার মানে গামছা দিয়ে একটা বাঁধ দেওয়া থাকে চোখটা, তারপরে কালো টুপি পরায়। তো পরে বাথরুমে আমাকে ঢুকাই দিয়ে ওরা বাইরে থেকে গেটটা এরকম ধরে রাখলো, বললো তুমি লাগাবা না। তো আমি তো পিছনে হ্যান্ডকাপ, আমার হাত দুটো এরকম ফুলে গেছে, হাত কেটে গেছে। অনেক কষ্টে আমি কলটাকে যখন এভাবে খুললাম, কলটাকে খুলে দেখি কোনো পানি নেই কলে, মানে কলে কোনো পানি নেই। তখন আমার মনটা এত খারাপ হলো, আমি চোখ দিয়ে পানি পড়তে থাকলো সমানে। পরে দেখি পাশে একটা ড্রামের মতো রাখা ছিল, ছোট্ট একটা ড্রাম। ওই ড্রামের ভিতর একটু পানি আছে, একটু শ্যাওলা পড়া। অনেক কষ্ট করে আমি এইভাবে ধরে 2 হাত দিয়ে, একটা মগ ছিল, পরে মগের ভিতর পানিটা ঢাললাম। একটু কিছুটা মগে পড়লো, কিছুটা বাইরে পড়ে গেল। ওই হাফ গ্লাসের মতো পানি, সেই ময়লা, একদমই নোংরা ছিল পানিটা। সেই পানিটা খাওয়ার পরে মনে হয় আমি জীবনটা ফিরে পেলাম আর কি। ওরা হয়তো বুঝে নাই যে আমি এই পানিটা খাবো, তাহলে মনে হয় পানিটাও ওরা ফেলে দিত। তো যাই হোক, এভাবে ধরেন প্রায় 10 দিনের মতো ওরা অমানসিক নির্যাতন করার পরে হঠাৎ করে একদিন আবার নতুন করে এর মধ্যে আপনারা কি ওনারা কোনো প্রশ্ন করতো? না, ওরা তো, আমার তো সেন্স ছিল না। ওরা তো শুধু ইনজেকশন দিয়ে রাখতো, আর শুধু আমি ভাসতে, আমি মনে করতাম যে এই আমার সহযোদ্ধাদের সাথে আছি, এই আমি কোনো মতিঝিলের অফিসে আছি। আবার কখনো মনে হইতো আমি কোথাও আটকা পড়েছি, আমি ইন্ডিয়ায় যেয়ে কোথাও আটকা পড়েছি, কোনো একটা হোটেলে আছি, আমার ওয়াইফ আমার আসছে, আমি বলতেছি যে দেখেন আপনাদের আমি যত টাকা পান আমি দিয়ে দেবো, আমার ওয়াইফ আসছে, ও আমাকে নিয়ে যাবে। মানে এরকম এক একটা কল্পনায় শুধু এক একটা আমার এগুলো সব আপনি কল্পনা আসতো। এবং ওই আপনাকে যেখানে রাখা হয়েছে চোখ তো বন্ধ, আপনি তো দেখার সুযোগ, কিন্তু কোনো আওয়াজ শুনতেন আশেপাশে? অন্যদের মারতেছে এরকম, আমার সাথে তো আরো 2-1 জন ছিল, ওদেরও তো মারতেছে। ওরা চিৎকার, আমার চিৎকার ওরা শুনতেছে, আমি ওদের চিৎকার শুনতেছি। মানে তারপরে আবার কখনো ওই জনিকে নিয়ে আসছে আমার সামনে, জনি আমার থেকে বিদায় নিতেছে, ভাই
আমার জন্য দোয়া করেন, আমাকে তো ক্রস ফায়ার দিয়ে নিতেছে, ওরে ড্রেস পরা দিচ্ছে। ও পরে আর কি আমি জেলখানে আসার পরে শুনলাম ওর কাছ থেকে। তো মানে এরকম মানে অনেক ভয়াবহ, মানে ভয়াবহ আমি নির্যাতনের পরে ব্যক্তিগতভাবে মানে খুবই দুঃখিত, এবং আসলে যেই বর্ণনা আপনি দিচ্ছেন সেগুলো আসলে শোনাও বেশ কষ্টের এবং আসলেই লোমহর্ষক। আমি একটু বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান আপনার কাছে যেতে চাই। একটু যদি আপনার প্রেক্ষিতটা, আমরা সবাই জানি এই আয়না ঘরের, গুম ঘরের, আমাদের তারপরে একটি প্রশ্ন আজকের, যেহেতু শিরোনামটি হচ্ছে গুমঘরটা আসলে কোথায়, এই লোকেশনটা হয়তো আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম, এখন গুম কমিশনের বলা হচ্ছে 16টি হচ্ছে আছে র্যাব, আপনার সেনানিবাসের ভেতরে র্যাবের এবং ডিবির হেডকোয়ার্টারের মধ্যে আরও এরকম অগণিত আছে। এক্স্যাক্টলি আসলে সংখ্যাটা আপনাদের কি পরিমাণ আছে এবং কত মানুষ আসলে সেখানে আছে বা ছিল, তাদের তথ্যটা পূর্ণাঙ্গ কি কোনো তথ্য আছে আপনার? না, এটা এভাবে পূর্ণাঙ্গ তথ্যটা দেওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। এই কারণে কঠিন ব্যাপার যে গুম ঘর মানে যে আয়নাঘর বলা হচ্ছে, আয়নাঘরের প্রকাশটা কিন্তু 5 পরে কিন্তু এটা সামনে চলে এসছে। আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে যে মানুষ গুম হয়ে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যাচ্ছে। দেশের রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে কোনো মানুষ যদি কখনো হারিয়ে যায় 24 ঘন্টার মধ্যে তাকে জানতে হবে, অথবা তাকে একটা থানায় জিডি করতে হবে, সেই জিডির বলে তাকে খুঁজতে হবে যে কোথায় আছে। আর এখানে একটা কথা আছে আইনের, সেটা হচ্ছে যে যদি ধরেন আমাদের সারা ওয়ার্ল্ড কিন্তু এখন প্রযুক্তির মধ্যে ঢুকে গেছে। কোনো মানুষ যদি হারিয়ে যায়, তার ছবি আছে, তার আইডি আছে, সব কিছু আছে, সেটা দিয়ে কিন্তু বেতার বার্তার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু দেওয়া যায় যে মানুষটি পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি যে বিগত সরকার 15 বছর ধরে যে হাসিনা সরকার যেটা করেছে, সেটা আসলে যেভাবে ক্রস ফায়ার হয়েছে, সেভাবে গুম হয়েছে। আয়নাঘর শব্দটার যে বিষয়টা, আয়নাঘর না, আমরা জানি যে গুম ঘর একটা আছে, সেই গুম ঘরগুলোর নাম আয়নাঘর হয়েছে যে ওখানে রাখা হয়েছে, এবং সেটার ভিতর দিয়ে যে মানুষের মানবাধিকার, গণতন্ত্রের অধিকার, বাক স্বাধীনতা, আইনের সুশাসন চরমভাবে লঙ্ঘিত হয়েছে। উনি যে কথাগুলো ব্যক্ত করলেন, এটা যে কত দুঃখজনক এবং কষ্টকর। আর ইনজেকশন যেটা দিয়ে থাকে, এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম তাদের ক্রিয়েট করা হয়, যে অবচেতন মনে সে কোনো কথা বলে দেয় কিনা, তারা যেটা জানতে চাচ্ছে, এটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল, আমরা যেটা পরে গুম ঘরের এর থেকে জানতে পারি। কারণ হয়তো টর্চার করছে, সে তো খুব স্ট্রং, সে তো বলছে না, কিন্তু ওই ধরনের ইনজেকশন দেওয়ার ফলে সে তো অবচেতন মনে কোনো কথা বলে ফেলতে পারে। যেমন ধরুন উনি চিন্তা করছেন যে হোটেলের মধ্যে আছে, আমি আসছে, তাহলে এই যে ওয়াইফ আসছে, তাহলে নিশ্চয়ই একটা কোনো ওয়ার্ড সে উচ্চারণ করতে পারে, অথবা এই যে জনি আসছে সেটা কিছু করতে পারে। এটা আমি ওনার কথা বলছি, কিন্তু আরও যারা দীর্ঘদিন, উনি তো বেশ কিছুদিন ছিলেন, আর যারা দীর্ঘ এত বছর ধরে ব্রিগেডিয়ার সাহেব ছিলেন, ব্যারিস্টার সাহেব ছিলেন, এরা দীর্ঘদিন ছিল, এরা তো পুরা ট্রমাটাইজ হয়ে গেছে। এবং তারা, আমি এখন একটা কথা বলতে চাই যে বাংলাদেশের হাসিনা সরকারের সময় যে ঘটনা ঘটেছে, সবচেয়ে গুমঘর যেরকম, অর্থাৎ আয়নাঘর যেরকম একটা দুঃখজনক কষ্টকর একটা নির্যাতনের ঘর, যেটা গুয়েতমালার আমরা মনে হয় যে এত শুনেছি, সেই জায়গার মতনই আমাদের বাংলাদেশ একটা হবে, এটা কল্পনার অতীত। তবে সাধারণত আমরা যেটা জানি যে ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি অফিস বলেন, এরা কিন্তু সামারি, আমরা যেটা বলি, আমাদের আইন একটা শব্দ আছে যে যখন ঈদ হয়, কোনো অকেশন হয়, তখন এদেরকে নিয়ে যে একটা চাঁদাবাজি করতো। কিন্তু এই চাঁদাবাজিটা কিন্তু এখন পরবর্তীতে পলিটিক্যালভাবে তাদেরকে ধরে নিয়ে যেমন নির্যাতন করা হয়েছে, একই সঙ্গে তো এটা নিয়ে আবার চাঁদাবাজিও করেছে, যে প্রচুর পরিমাণ টাকা। আপনি ওসি প্রদীপকে যদি নিয়ে আসেন, তাহলে এর টেকনাফ থেকে চিটং পর্যন্ত পুরা একদম একটা র্যাকেট ছিল, যার র্যাকেটটা সিনা সাহেব না মারা গেলেন তাহলে এটা কিন্তু ধরা পড়তো না। সবাই জানতো, তার মানে কি, সবাই জানতো, সবাই টাকা খেত, সবাই সব কিছু পেত, কিন্তু এই জায়গাটা কোনো সময় আমাদের রাষ্ট্র হাত দেয়নি। রাষ্ট্র কেন হাত দেয়নি? কারণ এই যে গুম ঘর বলেন, আয়নাঘর বলেন, সব জায়গাতে পলিটিক্যালভাবে এদেরকে যাতে দমিত করা হয় এবং তারা যেন না আসতে পারে। তাদের যে বাক স্বাধীনতা হরণ করা, দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবদ্ধকতা প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। এবং আমি মনে করি যে এটার বিচার অতি সত্বর এবং অতি তাড়াতাড়ি করা উচিত। তার একটা কথা, এটা বের করা খুব কঠিন না। এই গুমঘরের সময় বা এই আয়নাঘরের সময় ওই যেখানে পাওয়া গেছে, যার দায়িত্ব, সে যে আর্মি অফিসারই থাকুক না কেন, তো বের করা খুব কঠিন কোনো কিছু না। সে ডিবি অফিসার যেই থাকুক না,
খুব কঠিন না, এদেরকে বিচারের আওতা নিয়ে আসতে হবে যে কেন তারা মানুষের প্রতি এই ধরনের নির্যাতন করেছে, যেটা তাদের পর দায়িত্ব দেওয়া হয়েছে দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য। তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়নি কাউকে মেরে এরকম নির্যাতন করার জন্য। আমার কাছে যেটা মনে হচ্ছে, আয়নাঘরের যে সমস্ত গুমঘরের যে সমস্ত একটা লিস্ট আমরা দিয়েছে, এই লিস্টের খুব বেশি সময় লাগে না কিন্তু মানুষগুলোকে অ্যারেস্ট করতে, যারা এই কাজটা করেছে। কারণ তারা চিহ্নিত যে এই সময় থেকে এই পিরিয়ডে কারা কারা ছিল, তাদের আন্ডারে কারা কারা ছিল, কারা এগুলো মানে ধরে নিয়ে যেগুলো করতো। আমার মনে হয় যে এখানে রাষ্ট্র বা সরকারের একটা এই মানে আমরা বলবো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমার মনে হয় যে এই সরকার কিন্তু খুব দ্রুত এদেরকে অ্যারেস্ট করা দরকার। আরেকটা প্রশ্ন একটু রাখতে চাই, সেটি হচ্ছে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো, যেটি প্রতিরক্ষা বাহিনীর, সেখানে 16টি আয়নাঘরের সন্ধান মিলেছে, যেখানে 30 জন বন্দীকে রাখা সক্ষমতা ছিল। আরেকটি হচ্ছে র্যাবের ব্যাটালিয়নের প্রতিটি গোপন বন্দিশালা, যেখানে প্রায় ধরেন আমি 15টার মতো, তাহলে 31টা সংখ্যার হিসেবে 31টা আয়নাঘর। কিন্তু এতগুলো লোক তাহলে বাকিরা কোথায় ছিল? মানে এর বাইরেও কি আসলে আয়নাঘরের কোনো? আমার মনে হয় যে বিভিন্ন আপনি যেটা বলছেন সেটা তো এদের ডকুমেন্টে এবং কতগুলো জায়গা। আমার মনে হয় যে এটার আরো ঘর ছিল, সেটা হতে এমন হইতে পারে যে রাজনৈতিক দল যেগুলো ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে সমস্ত বড় বড় পার্টির যারা নেতারা ছিল, তাদেরও কিন্তু অনেক বড় জায়গা ছিল। আমরা শুনতে পেয়েছি যে যারা যে এলাকার নেতা ছিল তাদের নিজস্ব একটা ঘর, মানে একটা জায়গা থাকতো যেখানে চিৎকার শোনা যেত, যেখানে মানুষকে ধরিয়ে নিয়ে আসা হতো যারা তাদের বিরোধিতা করত। সেই ঘরগুলো তো কেউ গণনা করছে না, ওটা তো মানে গণনার বাইরে থেকে যাচ্ছে। তার মানে আয়নাঘর শুধুমাত্র রাষ্ট্রীয় খাতের সাথে যুক্ত ছিল তা না, রাষ্ট্রীয় খাতের মানে ছত্র ছায়া এই সমস্ত গুমঘর কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের, যেখানে এই যে আওয়ামী লীগ সরকারের যে জায়গাগুলোতে ছিল তাদের কাছে কিন্তু এই গুমঘরগুলো ছিল। আপনি একটু ব্যাকে যান, আপনার মনে আছে যে একবার একজনকে ক্রস ফায়ার করতে নিয়ে যাচ্ছে, তার মোবাইল থেকে যে কাঁদছে, জামিন হয়েছে। তার মানে কি কিছু গুম ঘরের মধ্যে ছিল যারা হয়তো টিকে গিয়েছেন, ওনাদের মতো যারা লাকি পার্সন, আমি বলবো লাকি এই জন্যই বলবো যে অত্যাচারিত হয়ে তারপরেও একটা সময় আল্লাহ তাদেরকে ফেরত দিয়েছেন এখানে। কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে, যে মানুষগুলোর সংখ্যা আমরা জানি না কোথায় আছে। মাটির নিচে এই আয়নাঘরগুলো অনেক আছে, যে ঘর থেকে আর ফেরত আসবে না কেউ। যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আর আমি মনে করি যে এইগুলোর জন্য সার্চ করার জন্য খুব সময়ের ব্যাপার না, এইগুলোকে আগে যদি ধরা হয়, রাষ্ট্রে যারা আছে তাদের ধরা হোক, তারপর বাকিগুলো আমরা মানে যারা এই মুহূর্তে আছে এবং লিস্টেড তাদেরকে ধরলে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আমি আবারও পরের রাউন্ডে আপনার কাছে আসবো, আবারও প্রথমে আপনার কাছে যেতে চাই। আমি পুরো অনুষ্ঠানের মাঝে মাঝে আপনার কাছ থেকে আসলে শুনবো, জিনিসগুলো আসলে জানাও দরকার। আপনি যেখানে আমরা গল্পটা থেমেছিল যে আপনাকে এরকম 7-8 দিন তারা এই নির্যাতনটা করলে, এরপরে কি হলো? আসলে আমি মাঝখানে একটু ভুলে যাব আবার। আমি যেইখানে ছিলাম সেটা কিন্তু কোনো এই পর্যন্ত আমি কোনো মিডিয়ায় কিংবা কারো কোনো দেখি নাই। কোন জায়গাটা সেটা? না, আমি যেখানে ছিলাম সেটা তো আমি বুঝতে পারছি আমি এই জায়গাটায় ছিলাম, সেই জায়গাটা কিন্তু কেউ এখন উদ্ঘাটন করতে পারে। কোন জায়গাটা সেটা যদি? সেটা তো আমি বলতে পারবো না, আমি তো বলতে পারবো না কোথায় ছিলাম। কিন্তু আমি যে মানে যতগুলো এই পর্যন্ত দেখানো হয়েছে সেগুলোর সাথে মিলছে না। মিলছে না। একটু বিবরণটা কি দেওয়া যাবে? এটা বিবরণটা আপনার আমি যেখানে ছিলাম সেখানে তো শুধু ধরেন আপনাকে আমি যদি এইভাবে বুঝি, আমি যে জায়গা থেকে আপনাকে নিয়েছে মেট্রো শপিং মল, আমি পুরো ঘটনাটা বলছি, সেখান থেকে একটু বোঝার জন্য। তারপরে 1 ঘন্টার জার্নি আপনি করলেন, তার মানে আপনি তো ঢাকার ভেতরেই কোনো না কোনো জায়গায় আপনি ছিলেন। নির্যাতনের যে জায়গাটা ছিল, তারপরে একটা দিন আমাকে ওইখান থেকে বের করা হলো। তো আমি মনে করলাম গাড়িতে আবার নতুন করে উঠানো হলো। তো আমি মনে করলাম তাহলে মনে হয় এবার ছেড়ে দিবে, কিংবা এত নির্যাতন করছে হয়তো থানায় জমা দিয়ে দিবে, এভাবে পিছনে। তখন আবার হ্যান্ডকাপের পরেও এখানে আবার রশি দিয়ে বাঁধার পরে গাড়িতে আমাকে মিনিমাম 3 ঘন্টা শুধু গাড়িতে চক্কর দিল, গাড়িতে রাখার পরে যখন আমাকে একটা নতুন একটা জায়গায়, এই যে নিচে একটু আন্ডারগ্রাউন্ডের দিকে একটু নামানোর পরে আমাকে একটা রুমে ঢুকিয়ে ওরা পিছন থেকে আমার চোখটা খুলে দিল আর হ্যান্ডকাপটা খুলে দিল। আমি এইভাবে আছি, ওরা পিছন থেকে খোলার পরে আমি কিছুক্ষণ এই অবস্থায় আমি থাকলাম। থাকার পরে ওরা আবার আমার চোখটাকে বাঁধলো। এই অবস্থায় আমি থাকলাম, চোখটা বাঁধার পরে আমার চোখ বেঁধে আমি এভাবে হাতটা দিলাম। ওরা একটু থামাই,
তাহলে আপনাকে যে জায়গায় এনে প্রথম চোখটা খুললো, তখন যে জায়গাটা দেখলেন সেটা দেখতে কেমন ছিল? সেটা তো ছোট একটা ঘর, আন্ডারগ্রাউন্ড 6 ফিট, হ্যাঁ 6 ফিট একটা লম্বা হবে, 4 ফিট পাশে। মেজোটা একদমই নোংরা, মেজোটা কিছু ভাঙাও আছে, হ্যাঁ, কোনো কম্বল না, কোনো বালিশ না, কোনো বিছনা চাদর না, কিছুই না। পরে আমাকে আবার বের করলো, বের করে একটা অনেক দূরে একটা বাথরুম ওইখানে নিল ওরা, আমি লাঠি দিল, আমি এভাবে ধরে ধরে গেলাম লাঠি। পরে ওইখানে বলে ড্রেস চেঞ্জ করালো, বললো তুমি ড্রেসটা রেখে দাও, রেখে দিয়ে তুমি একটা লুঙ্গি দিল, ওইটা পরো। সেই লুঙ্গি পরাই আমি 3 মাস 15 দিন ছিলাম ওইখানে, লুঙ্গিটা পরেই। আর কোনো কাপড় ছিল না, আর কোনো শার্টও ছিল না, না। 3 মাস 15 দিন আমি শুধু লুঙ্গি, 7 দিন পর পর ওরা গোসল করার সুযোগ দিত। তখন চৈত্র বৈশাখ মাস ছিল, ফ্যান ছিল না, মানে একটা অমানসিক তখন। যাই হোক, পরে তখনও আপনার চোখ বন্ধ? হ্যাঁ, চোখ বন্ধ। তখন ওরা আমার এখানে হাতটা এরকম ফুলে গেছে, কেটে গেছে, এই যে এখনো ঘা আছে। তো ওরা একটু ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে কি লাগালো, পরে আমি যখন চোখটা আমার ওরা মানে আমার যখন হাতটা একদম পচে গেছে, যখন আমাকে এইভাবে করলো তো আমি একটু খুললাম, খোলার পরে ওরা চলে গেছে। তখন আমি তখন দেখলাম ওয়ালে লেখা আছে সোহেল গ্যান্ডারিয়া, আমার এক ছাত্রদলের কর্মী। তখন আমি ফাইনালি বুঝলাম যে আমি গুম। তখন 3.5 মাস পার হয়ে যাওয়ার পর? না, মানে যখন ওই রুমটায় ঢুকালো তখনই আমার কষ্টটা আস্তে আস্তে বাড়তে লাগলো। আমি যে গুম, এই শুরু হলো নতুন করে যে আমি আর কোনোদিন পরিবারের কাছে ফেরত যাব কি না। আর যখন আমার বাচ্চাদের কথা মনে হইতো, আমার স্ত্রীর কথা মনে হইতো, আমার বাবা মার কথা মনে হইতো, আপনজনদের কথা মনে হইতো, এই চোখ দিয়ে পানি পড়তেই, মানে একদম খাওয়া দাওয়ার তো কোনো কিছুই না আমার, মানে কষ্ট শুধু, যার কোনো দিন আমার বাচ্চাদের সাথে কি দেখা হবে না, আর কি কখনো আমি ওদের দেখবো না। আমি মানে এই যে কষ্ট, মানে মনে হয়তো বুকের উপরে একটা পাথর চাপা দিয়ে আছে। মানে আমি সারাক্ষণ শুধু দোয়া ইউনুস পাঠ করতাম, তৈমম করতাম, তৈমম করে আন্দাজেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম ওইটার ভিতরে। মানে অনেক মানে ওনায় চোখ দিয়ে পানি পড়তে পড়তে, আর যেমন ঘাম। আপনাকে কেন মনে করালো সোহেল গ্যান্ডারিয়া দেখাতে? সোহেল গ্যান্ডারিয়া মনে করায়নি, ও কোনোভাবে হ্যান্ডকাপ দিয়ে ও লেখছিল ওই ছেলেটা। ও আচ্ছা, মানে কেউ আমরাও জানে যে সোহেল নামে ওনার একজন কর্মী আছে। একটা ছেলে যে পাই না আমরা, আচ্ছা, সেই সোহেল গ্যান্ডারিয়াকে দেখে আমার কষ্টটা আরো বাড়তে লাগলো, যে আমার পরিণতি তাইলে তো ওই দিকেই যাচ্ছে। আমি যে আর বের হইতে পারতেছি না, আমার কি আর কোনোদিন পরিবারের সাথে দেখা হবে না। মানে এই যে একটা যন্ত্রণা, এই যে একটা কষ্ট, মানে সেটা, মানে এই যে যতটা দিন ওইখানে ছিলাম, 3 মাস 15 দিন, 3 মাস 15 দিনই মনে হয় একটা জীবনের সাথে একটা যুদ্ধ আমার। মানে এখানে আপনাকে, কারণ আপনি যে বর্ণনাগুলো আসলে অনেক লম্বা সময় শুনে আমাদের জন্য এবং দর্শকদের জন্য খুবই কষ্টকর। আমি এখানে থামে, তবে গল্পটা আমরা আরও শুনবো। আপা, আপনার কাছে আবারও যেতে চাই, যেটি বলা হচ্ছে যে গুম কমিশন গঠনের পরে যখন তারা সেখানে ঘটনাস্থলগুলোতে গিয়েছে, সেখানে অনেকগুলো আলামত আসলে তারা বলছে যে মুছে গিয়েছে। তো সেইটা বিচারিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের একটা জিনিস কি, যে আপনারা যখন কোনো বিপ্লব হোক বা কোনো অভ্যুত্থান ঘটে, তখন কিন্তু অনেক কিছু জিনিস যে আলামত থাকবে এমন কিন্তু না, কারণ পারিপার্শ্বিকতা কিন্তু সেটা বিচার করার মতো অবস্থা থাকে না তখন। আমরা যদি এভাবেই দেখি যে উনি যে বর্ণনাগুলো দিলেন এখন এই মুহূর্তে, এটা ওনার কিন্তু একটা জবানবন্দি যাচ্ছে, হ্যাঁ, যে উনি কিভাবে গিয়েছে, এবং এটা প্রুফ যে কেউ না কেউ উনি জানেন যে ওখান থেকে সরে গেছে, বা এটাও কিন্তু উইটনেস আছে, কারণ উনি কয়েকজনের নাম বলেছেন যার সাথে উনি ছিলেন। তারপরে ধরেন অনেক দিন চলে গেছে, তারপর থানা এক সময় ওনাকে রেখে এসছে। এই ডিউরেশনটা কিন্তু একটা প্রমাণ। আর একটা প্রমাণ হচ্ছে যে ওনারা বলছেন যে গুম ঘরে গিয়ে যে আমরা অনেক কিছু দেখতে পাইনি। উনি কি দেখতে পাবেন ওখানে দেখার মতো তো কিছু নেই, কারণ ওখানে তো পানির কল, যেটা উনি বলছেন, বা আরও 10 জন যেটা বললেন যে পানির কল এরকম ছিল, খেতে দিত না, নামে মাত্র দিত। এমনকি ওখানে তো হাঁড়ি পাতিল দিয়ে ওনাদের তো ভাত রান্না করতে দেয়নি, যখন যে আপনি প্রমাণ পাবেন। প্রমাণটা হচ্ছে ওইটা, ঘরগুলো এখানে ছিল, কিন্তু কেন? এই কেন প্রশ্নটাই হচ্ছে এই ঘরগুলাই আপনার প্রমাণ, যে এই ঘরগুলোর মধ্যে কি কাজ করা হতো। ওই যারা এখানকার তত্ত্বাবধানে ছিল তাদের জিজ্ঞাসা করলে হয় যে ঘরগুলো গেলে আপনি কেন এই সেলগুলো করেছেন। আজকে আমরা আরটিভিতে বসে আছি, এখানে বসে বক্তব্য রাখছি, তাহলে এই ঘরটা আপনার দুটো কাজে ব্যবহার, স্টুডিও। তাহলে ওই যে ওই সময় ওই সেলগুলোতে বা ওই জায়গাগুলোতে যারা তত্ত্বাবধানে ছিল
তাদেরকে তারাই হচ্ছে এখানকার মানে একজন Witness, এই witness মামলাগুলোর- এবং আসামি। তারা হচ্ছে রাজসাক্ষী হতে পারে যে হ্যাঁ এখানে এই ঘটনাগুলো ঘটেছে, আমরাই করেছি। রাজসাক্ষী কখন হয়? রাজসাক্ষী একজন আসামি হতে পারে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এখানে এত কিছু জানার দরকার নেই। ওই ঘরগুলাই হচ্ছে প্রথম সাক্ষী, পারিপার্শ্বিকতা যে আমরা বলি যে Circumstantial যে evidence-এর কথা আমরা বলি। কথা বলি, সেটা হচ্ছে এটাই যে এখানে এই ছোট 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 ঘরগুলো, এখানে কোনো মানুষকে রাখা হতো এবং যে মানুষগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে কোনো কিছুর একটা চিহ্ন। উনি পেয়েছেন সোহেল গ্যান্ডারিয়া, তাহলে এখানে সোহেল গ্যান্ডারিয়া কোন একটা মানুষ না থাকলে সে তো লিখবে না, এখানে তার লেখার আর কোনো প্রয়োজন নাই। এখন সোহেল নিজেই লেখুক বা অন্য কেউ লেখুক, সেখানে একটা প্রমাণ। সুতরাং আমার মনে হয় যে এটা খুব বড় একটা মানে আইনের কথা চ্যালেঞ্জ হয় বলে আমার কাছে মনে হয় না। যারা ভিক্টিমাইজড হয়েছে ওনা বা আমাদের আরো অনেকজন জানে, সে একটা বড় দিক যে তাদের কথার সাথে সঙ্গতিপূর্ণভাবে অন্যগুলো যাচ্ছে কিনা। তাদেরকে যখন নেওয়া হয়েছে সেই জায়গাগুলোর থেকে তার সঙ্গীরা যারা ছিল তারা যদি বলে থাকে যে এটা, সেটাও কিন্তু উইটনেস যে তারা দেখেছিল তাদের কাছ থেকে, তারপর আর তাদেরকে পায় নাই। থানায় কবে দিল, সেখানে কিন্তু একটা জিডি করছে ওরা যখন হ্যান্ড ওভার করেছে, কি বলে জিডি করেছিল, কতদিন পর জিডি করেছিল, বা সেদিনই কি ধরছিল, এই অনেকগুলো জিনিস আছে। এগুলো কিন্তু আমাদের ক্রিমিনাল লতে যেগুলো বলা হয় যে এই কতগুলো জিনিসগুলোকে যদি আপনি একটা সূত্রে গাঁথেন তাহলে কিন্তু আপনি পেয়ে যান। আর যে জিনিসটার কথা বলেছে যে এভিডেন্স পাচ্ছেন না, কি এভিডেন্স খুঁজতে গিয়ে যে কি পাচ্ছেন না সেটা আমি জানি না। মানুষ যদি খুঁজতে যান পাবেন না, কারণ তারা তো চলেই গেছে। তবে যারা করেছে তাদের না পাওয়াটা কোনো কঠিন কোনো ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে বিচারের যে এখানে শাস্তির যে মাত্রাটা কেমন আপনি জানেন যে গুম করা বা কিডন্যাপ করা, ওনাকে তো কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, প্রথমত কিডন্যাপ করা হয়েছে, অপহরণের মামলা। অপহরণের প্রথম ধাক্কাটা হচ্ছে অপহরণ। তাকে নিয়ে এসে অপহরণ করে একটা জায়গায় রাখা হয়েছে, কোন একটা খারাপ উদ্দেশ্যে রাখা হয়েছে, হয় তাকে মেরে ফেলবে অথবা চাঁদাবাজি করবে অথবা অন্য কিছু কোনো কারণে রাখা হয়েছে। এই প্রথম অপহরণেই আছে সাজায় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং যদি মিথ্যাতার আপনার মৃত্যুদণ্ড। তাহলে সুতরাং বড় পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট আছে। সেই জায়গা থেকে তো আমরা এখানে যেতেই পারি। এখানে কোনো, আমার কাছে মনে হয় না যে খুব কঠিন হবে যদি জটিল করতে না চাই। আপনি আপনার নির্যাতনের বর্ণনা বলছিলেন, ওই 10 দিনে আমি যে প্রশ্নটা আপনাকে একটু রাখতে চাই পর্বে, সেটি হচ্ছে তারা কি কি প্রশ্ন করতো সেটা একটু বলবেন, এবং নির্যাতনের আরো গভীরতম মাত্রা যদি আপনি বলতে চান। আমি তো আসলে তখন আমার বেশিরভাগ সময় আমার সেন্স ছিল না, তো ওরা বেশি বলতো যে তোরা রাজপথে কেন আন্দোলন করিস, এই সরকারকে তোরা ফেলে দিতে পারবি নাকি, তোরা আমার গাড়িতে কেন আগুন দেস, হ্যাঁ তোদেরকে আমরা পানি না খেয়ে মারবো, তো কিভাবে মরতে হয়, হ্যাঁ মরার কি যন্ত্রণা সেটা তুই বুঝবি, তারপরে তুই মরবি, মানে এইভাবে মানে বাজে ভাষায়, হ্যাঁ তোরা তো মৃত্যুর যে কি যন্ত্রণা সেই স্বাদটা নিয়েই তোকে মরতে হবে, পানি পানি করে চিৎকার করলে, মানে এইভাবেই তারা উত্তরটা দিত। মানে কখনো খুব বেশি প্রশ্ন আপনাকে করতো না, না প্রশ্ন না, শুধু নির্যাতন। শুধু একদিন আমার থেকে ওরা একটা কোনো টাকা দাবি করেছিল না, আমার থেকে একটা ওরা নিল যে তুমি কার নির্দেশে করছো সেটা বলতে হবে, এই মানে গায়ের জোরে মারপিট করে, মানে ওরা আমাকে তখন চোখটা খুলে দিল, ওরা সবাই মুখোশ পরলো, একটা ক্যামেরা সামনে নিয়ে এসে আমাকে এই একটা নির্জন এলাকায় নিয়ে এরকম লাইট পিছন থেকে ধরলো একটা বাঁশের পঞ্চির মাথায়, আর ওরা ক্যামেরাটা ধরলো, ওরা তখন মুখোশ পরা, আমার চোখ খোলা, আমি কার নির্দেশে এই কাজগুলো করলাম, রাজপথে কেন আন্দোলন করছি, এই সরকার একটা গণতান্ত্রিক সরকার, তোরা এই সরকারকে কেন ফেলে দিতে চাস, হ্যাঁ তোরা কেন এই রাজপথে কেন অবরোধ ডাকিস, হ্যাঁ তোরা কি করতে পারবি, দেখ এবার মৃত্যু কিভাবে, তোদের মৃত্যুর যন্ত্রণাটা কি সেই স্বাদটা তোদের নিতে হবে, মানে আন্দোলনের মজাটা কি সেটা তোদের বুঝাবো, মানে এই ধরনের প্রশ্ন। আপনি কি বলেন যে যখন ক্যামেরাটা ধরলো তখন আর আমরা কয় ভাই বোন, আমরা কোন ভাই বোন কি করি, হ্যাঁ মানে সমস্ত হ্যাঁ আমি কার কার নির্দেশে, আমি তারেক রহমানের নির্দেশে এই কাজগুলো করেছি, তুই বল তুই তারেক রহমানের নির্দেশে এই কাজগুলো করেছিস, তারেক রহমান তোকে নির্দেশ দিছে রাজপথে তুই অরাজকতা সৃষ্টি করছিস, রাজপথে প্রতিবন্ধকতা করছিস, রাজপথে গাড়ি পোড়াচ্ছিস, এই সরকার ফেলে দিতে হবে সেই পরিকল্পনা করছিস ছেলেদের নিয়ে, এই ধরনের প্রশ্ন। না আমি আবারও ফিরবো আপনার কাছে, আবারও যেতে চাই অ্যাডভোকেট এলিনা খান আপা, একটু যদি উনি তো ভুক্তভোগী এবং এই ধরনের একটি মারাত্মক
ঘটনার ভেতর দিয়ে ওনাকে যেতে হয়েছে, এখনো আসলে বিচারটা খুব সুনিশ্চিত হয়নি। একটু যদি বলেন যে ওনার জায়গা থেকে আসলে ওনার এই মুহূর্তে করণীয়টা কি? ওনার এই মুহূর্তে করণীয় আমার মনে হচ্ছে অনেকদিন, বেশ কয়েক মাস আমরা পার করে ফেললাম, যে তার আগে উনি বের হয়ে এসছেন। আমি জানি না তখন তো পারেন নাই কারণ কারোর বিরুদ্ধে কিছু করতে, বিকজ সেই সময় তো সেই সরকারই ছিল। এখন এই মুহূর্তে ক্রিমিনাল কেস কখনো শেষ হয় না, এই কারণে যে সময় অবস্থান ভেদে কি অবস্থা ছিল, উনি এখন একটা মামলা করতে পারেন। সেই মামলাটা হচ্ছে যে উনি যে জিজিটা করে যে লোকটা দিয়ে গেছে তাকে থানাতে, সেই লোকটা কিন্তু তার পরিচয়, তার কোথা থেকে এসে দিয়ে গেল সে কথাটা কিন্তু লেখা আছে। আমি নিশ্চিত যে আপনার কাছে এই তথ্যগুলো আছে। জি, আচ্ছা, সেইটা নিয়ে সেই লোকটাকে ধরে তার যে উপর মানে তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে সে একটা মামলা করতে পারেন। তার মধ্যে দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে, কারণ ওইটা এভিডেন্স একটা গুরুত্বপূর্ণ, যে তাকে হ্যান্ডওভার করা হয়েছে, এবং যেই বলি হ্যান্ডওভার করুক, সেটা বিস্ফোরক বলুক, হত্যা বলুক, আগুন বলুক, সেটা অন্য জিনিস, কিন্তু করেছে। উনি দুটো মামলা করতে, একটা হচ্ছে ওনাকে অপহরণ করা হয়েছে, আর অপহরণের উদ্দেশ্য হচ্ছে তাকে প্রচন্ড নির্যাতন করা, নির্যাতন আলাদা একটা মামলা হবে, আলাদা মামলা করবে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি দেরি না করে, আর আমাদের দেশে না একটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে অনেকগুলো লোককে জড়ানো হয় থাকে, যার ফলে মামলাগুলোর গতিও পায় না, আর একই সঙ্গে মামলার গুরুত্বটা হারিয়ে ফেলে। ঠিক সুনির্দিষ্টভাবে সেই লোকগুলোকে যদি কর্তৃপক্ষকে যদি আপনি জড়ান, বা জড়ানতে বলছে সে এই কারণে, জড়ানো শব্দ না বলে আমি লিগাল টার্মে বলি, যে যারা দোষী স্পেসিফিকভাবে তাদেরকে নিয়ে যদি করা হয়, তাহলে এই মামলা দীর্ঘ সময় লাগবে না, তদন্ত করতেও সময় লাগবে না, এবং মামলাটা বিচার আসতে সময় লাগবে না। এবং আমি মনে করি যে সমস্ত মামলা দ্রুত বিচার আইনে নিয়ে যাওয়া উচিত। তাতে হবে কি, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে, এবং আমরা মনে হয় যে ওনারা যে এতদিন যে কষ্ট করেছেন, অন্তত একটা প্রতিকার ওনারা দেখতে পাবেন, যে আমি এত অত্যাচারিত হয়েছিলাম, একটা বিচার অন্তত আমি পেয়েছি যেখানে এই লোকগুলা জড়িত। আর আমি মনে করি যে ওই জিজির যে লোক ছিল, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এখনো আছে, তারাই এখানেই আছে, তো তাদের ধরতে আমার অসুবিধাটা কি আছে? সে কর্তৃপক্ষকে ধরে বিচারে নিয়ে আসতে আমার সমস্যাটা কি? তো সেই জায়গা থেকে আমরা বসে আছি কেন আমি এখন জানি না। আরেকটা বিষয়, গুম কমিশনের আসলে আমরা তো অনেকগুলো কমিশন করেছি, গুম কমিশনের আসলে কাজের পরিধি বা আসলে এই বিচার পাওয়ার ক্ষেত্রে গুম কমিশনের ভূমিকাটা কি হতে পারে? এটা বোধহয় গুম কমিশন ওনারা যারা আছেন আরো ভালো বলতে পারবেন, ওনাদের টার্মস কন্ডিশন কি কি দেওয়া আছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কতজন এ পর্যন্ত গুম হয়েছে, কিভাবে হয়েছে, তাদেরকে কতজনকে পাওয়া গিয়েছে, কাদেরকে পাওয়া যায়নি, তার একটা লিস্ট করা। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই লিস্টটা কিন্তু অনেক আগেই করে ফেলেছে মায়ের ডাক থেকে। তারা কিন্তু তার একটা ভালো কাজ করে রাখছে, মানে যেটার জন্য কষ্ট করতে হবে না, কারণ তারা প্রত্যেকটা ঠিকানা, বাড়ি, কত তারিখ, কত ঘন্টা, কবে নিয়ে গেছে, সব একদম লিপিবদ্ধ আছে। এখন গুম কমিশনের যেটা প্রতিবেদন আমার কাছে মনে হচ্ছে যে এটা দ্রুত দিয়ে, এইটা দিয়ে আপনার অবস্থা বিবেচনা করে আইনের যে জায়গা তাকে ওনার জমা দেওয়ার কথা দিয়ে আইনের মধ্যে এটা নিয়ে যাওয়া, এত দেরি করার কোনো পথ দরকার আছে বলে আমি মনে করছি না। কারণ এই কাজটা হয়ে আছে, এখন শুধু মামলা হবে, এখন শুধু তদন্ত হবে, এবং একই সঙ্গে বিচার পরীক্ষাটা দ্রুত শুরু করা যায়, তার ব্যবস্থা করুন। আর যাদেরকে একেবারেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কেসগুলোর ক্ষেত্রেও করা যায়। কারণ আপনি ধরেন আপনি যেটা বললেন আইনের ভাষায়, যদি রাষ্ট্র 24 ঘন্টা কোনো নাগরিককে পাওয়া না গেলে জিডি হয়, তারপর খোঁজার দায়িত্বটা রাষ্ট্রের। এখন একটা তো পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সব দিকেই আমরা আমি সেটাই বলতে চাচ্ছি, যে যেমন ধরেন আমরা জানি যে এই মানুষগুলোকে এখনো পাওয়া যায়নি, ইলিয়াস আলী সাহেবকে ওনাকে পাওয়া যায়নি, আরো অনেকে আছে পাওয়া যায়নি। তো এই একটা লিস্ট আমি বলেছি না মায়ের ডাক করে রেখেছে, সেই লিস্টটা ধরে আপনি একটা পাবলিশ করে দেন, গেজেট নোটিফিকেশন করেন যে এরা কোথায় কোথায় আছে, সমস্ত থানায় জানাও, থানার থেকে একটা রিপোর্ট আসবে যে না এদেরকে পাওয়া যাচ্ছে না। তাহলে পারে এই যে যাদেরকে পাওয়া যাচ্ছে না তারা কোথার থেকে হারিয়ে গেছিল, মানে তাদেরকে তো পিক করা হয়েছিল, কারা করেছিল সেটা পাওয়া যাবে কেমন করে? আপনি ধরেন আমি ইলিয়াস আলী আমরা যেরকম দেখেছি যে উনি সোনারগাঁ হোটেল থেকে বেরোচ্ছে, তারপরে উনি ফোনে কথা বলতে বলতে চলে গেছে, সিসিটিভি আমরা দেখলাম যে উনি আর নাই। ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে যদি ধরি, মানে সোনারগাঁ হোটেলের আশপাশে যে আপনার আইন পরীক্ষা সংস্থা যারা ছিল তাদের সেই থানার থেকে প্রথমে নিয়ে, আমরা জানি যে যে ধরুক যাকে, তখন থানাকে কিন্তু ইনফর্ম করতে হয়, কিন্তু যদিও আমাদের সাধারণত থানাকে ইনফর্ম করে না, কিন্তু থানা জানে, থানাকে ইনফর্ম করে না, কিন্তু থানা জানে যে একটা কিছু ঘটনা ঘটবে যেখানে তাদেরকে জিনিমিডি কিছু করা নেওয়া যাবে না, থানা কিন্তু জানে। এটা ভুল ধারণা। আমি এই থানার একজন, একটু যদি আপনি একটু মাঝখানে একটু
আপনাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তার খুব দ্রুত আপনার ফ্যামিলি থেকে জিডি করা হয়েছিল মিসিং? হ্যাঁ, জিডি করা হয়েছিল, আবার ওয়াইফ জিডি করেছে, 2 দিন পরেই জিডি করেছে। জি, আমি এটা শুনি। এই যে এই জিডিটাই কিন্তু ওনার কিন্তু এভিডেন্স, কারণ 24 আওয়ার্স না গেলে পর জিডিটা শান্ত গ্রহণ করে না। থানা কিন্তু জানে, থানা সবই জানে। একটা থানা কিন্তু অনেক আগে থেকে জানানো হয় যে কিছু একটা হতে যাচ্ছে, কারণ তাদেরও সোর্স আছে। সেই সোর্সগুলো কিন্তু এই কাজগুলো সব কিছু নজরদারিতে আছে। থানার লোককে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে হবে। থানাকে যদি নিয়ে আসেন, থানার ওই ওসি যে সময় ছিল, যারা যারা ওখানকার দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের এবং সোর্সগুলো কারা ছিল, সোর্সকে খোঁজ করতে হবে। তাহলে আপনি ওই আসল টার্গেট যারা ঘটেছে তাদের প্রতিকার নিশ্চয়ই পাওয়া যাবে। আমি আবারও খোকন ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে আপনি যেটি বললেন যে প্রায় এই অমানসিক নির্যাতন 10 দিন চলার পর তারপর আপনি ওখানে আপনাকে 3.5 মাসের মতো থাকতে হয়েছে। এরপর আপনি ওরা আপনাকে যখন ফেরত দিয়ে গেল সেই ঘটনাগুলো কিভাবে ঘটলো একটু যদি বলেন। যে আপনাকে তো থানায় জমা, হ্যাঁ, আমি আসলে ওই রুমটার ভিতর, তখন তো ওই রুমে মেজোতে ধরেন একদমই ভাঙা ছিল। আমি খালি গায়ে ওইখানে 3 মাস, 1 সপ্তাহ পর পরে গোসল, কোনো রকম খাবার। ধরেন রাতের বেলা দেখা যেত আমি শুয়ে আছি, আমার শরীরের উপর দিয়ে তেলা পোকা যাচ্ছে, তারপরে ইঁদুর যাচ্ছে, তারপরে কখনো আমাকে তো চোখ বাঁধা থাকতো, ওই একটা পানির বোতলের অর্ধেকটা কেটে আমাদেরকে প্রস্রাব করার জন্য ওই রুমের ভিতরে দেখা যায়। কোনো সময় দেখেছে ঘুমিয়ে আছি, আমার হাতে কিংবা পায়ে লেগে ওই প্রস্রাবটা আমার রুমে পড়ে গেছে, শরীরে আমার পুরো রুমটা এসে আমি আবার উঠে বসে আছি এক সাইডে। মানে এভাবে অনেক কষ্ট দীর্ঘদিন পরে একদিন হঠাৎ করে এই দুপুরের পরে আমাকে রুমটা খুলের পরে খুলে দিয়ে বলল যে বাথরুমে নিয়ে গেল, এভাবে লাঠিটা ধরে। আমি তো গেলাম, যাওয়ার পরে বলল যে তুমি আমার চুলগুলো ইচ্ছা মতো কাটা শুরু করলো। আর আমার দাড়ি হয়ে গেছিলো বড়, ওরা কাটা শুরু করলো, কেটে ছোট করে বলল ভিতরে একটা রেজার আছে, তুমি একটু শেভ করে নাও। তো পরে বলে গোসল করে তুমি এই তোমার যে আগে প্যান্ট শার্ট ছিল ওটা পরবা। আসলে প্যান্ট শার্ট তো আমি যেয়ে দেখি ওটার উপরে ধুলা বালি পরে 4 মাস পরে, হ্যাঁ, তেলা পোকা হয়ে গেছে। আর আমার ওজন হয়ে গেছে তখন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার প্যান্টটা কোনোভাবে পরছি, কোমর দিয়ে পড়ে যায়, আমি এইভাবে ধরে রাখছি। তো পরার পরে ওরা আবার চোখটা বাঁধলো, বাঁধার পরে আমাকে রুমে আইনে আবার বসার পরে পিছনে আবার এভাবে বেঁধে একটা গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে 8 ঘন্টার মতো চক্কর, হ্যাঁ, পানিও না, খাবারও না, পিছনে হাত এমন জোরে বাঁধলো, কেটে গেছে এইসব জায়গা। অনেক ক্ষণ পরে আমি একটা ফেরিতে উঠলাম, ফেরির শব্দ পেলাম, তখন আমি বুঝলাম যে আমি আরিচা ফেরিঘাটে আছি। আচ্ছা আচ্ছা। তো ওই পারে নিয়ে আমাকে হ্যান্ড ওভার করে দিল অন্য একটা টিমের কাছে। গাড়িটা যে চেঞ্জ করলো আমি বুঝতে পারলাম। করার পরে আমাকে নির্জন একটা ঘর এলাকা, ওইটার সামনে নিয়ে আমাকে এভাবে হাত উঁচা করে হ্যান্ডকাপ পরা অবস্থায় বেঁধে রাখলো। মানে আমি পানি করতে থাকলাম, ওরা কোনোভাবে এরকম একটু পানি বোতল দিয়ে ঢেলে দিল। আমি পানিটা খেলাম, খাওয়ার পরে 2 ঘন্টা মনে হয় ফজরের আজানে কিছু আগে গাড়িতে তুললো। গাড়িতে তোলার পরে আমাকে তুলেই চোখটা খুলে দিলে আমি দেখি আমার আশেপাশে যারা আছে সবাই একদম সিভিল সাধারণ মানুষ। এত বড় চুল, গোফ, মানে বিবর্ষ চেহারা এক একজনের। তো মনে হইলো যে আমাদের তো মেরেই ফেলতে নিতেছে। আমার ধারণা ছিল যে মেরেই ফেলবে, এরকম আর কি একটা অবস্থা। তারপরে একটা পর্যায়ে বললো গাড়ি থেকে নামে বলে সামনের দিকে হাঁটো, বলে বস্তাটা নামাও। এই সামনে একটা রেস্টুরেন্ট, ওইখানে সামনে আগেই এভাবে সাজাই রাখলো অনেকগুলো বিস্ফোরক, পেট্রোল বোম, হাত বোম। ওটা সামনে নিয়ে বসে কিছু লোক ডাকলো, ছবি তুললো, ডেকে বলল যে এই যে দেখেন নাশকতা করতে আসছে ডাকাত থেকে এরা সন্ত্রাসী। হ্যাঁ, এর মধ্যেই আবার র্যাবের 2টা গাড়ি চলে আসলো, কালো পোশাকধারী র্যাব। পরে আমি তাদের সাথে কথা বললাম যে আমার পরিবারের কী অবস্থা, খালেদা জিয়া সুস্থ আছেন, তারেক রহমান সুস্থ আছেন নাকি। বললো যে সব ঠিক আছে আপনার জন্য একটা স্যাড নিউজ, সেটা হলো নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মারা গেছে। যাই হোক, চোখটা খোলার পরে যখন আমি বুঝলাম আমি আবার নতুন করে একটা জীবন ফেরত পেয়েছি, সেই আনন্দ, এত কষ্টের ভিতর অন্যরকম আনন্দ। আপনি তখন বুঝে গেলেন যে আপনাকে ওরা ক্রসফায়ার দিচ্ছে না, ক্রসফায়ার দিচ্ছে না, যেহেতু আমাকে সিভিল লোকের সামনে নিয়ে আসছে। সে মানে ওই সময়টার যে একটা আনন্দ, মানে আমার কি নির্যাতন, আমার উপরে টর্চারটা কি করা হয়েছে সব আমি মনে হয় ভুলে গেছি। মানে আনন্দ, আমার বাবা মার কথা
মানে স্ত্রী সন্তানকে আবার দেখব, আমি আবার সবার সামনে যাব, এই যে একটা আনন্দ। তারপর আমাকে একটা র্যাব অফিসে নিল, ফরিদপুর র্যাব অফিসে সারাদিন বেঁধে রাখলো। বেঁধে রেখে সন্ধ্যার সময় আমাকে থানায় জমা দেওয়ার পরে হ্যাঁ তখন টিভিতে আসলো, সারা বাংলাদেশের মানুষ গেল, আমার স্ত্রীর সঙ্গে সবাই গেল। পরে আবার রাত 11টার সময় আমাকে জেলখানায় নিয়ে গেল। অনেক লোক হয়ে গেছে, হাজার হাজার লোক। হ্যাঁ, তো সব জায়গা থেকে ফোন আসতেছিল। পরে ম্যাজিস্ট্রেট এসে, এসপি এসে আমাকে দিয়ে গেল। পরের দিন আমরা গেলাম। তো সবচেয়ে তারপরে জেলখানায় এসে শুনলাম আমার নামে ঢাকায় অনেকগুলো মামলা করা হয়েছে। সেইটা নিয়ে আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই লোকগুলোর নামে যে মামলাগুলো সেগুলো তার কোয়াশ হয়ে যায় নাই, সেই মামলাগুলো চলমান, সেগুলোর ক্ষেত্রে আসলে কীরকম ঘটবে? দেখেন, আমি একটা কথা বলতে চাই যে সরকার, এই বর্তমান সরকারের একটা হচ্ছে 16 জুলাই থেকে আগস্টের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে বা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে হচ্ছে আপনার ছেড়ে দেওয়া বা তাদেরকে উঠাই নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু একই সঙ্গে আবার আরেকটা আসছে যারা পলিটিক্যালভাবে ভিক্টিমাইজড হয়েছে, যেমন উনি আছেন বা আরও অনেকে আছেন সারা বাংলাদেশে, তাদেরও কিন্তু একটা লিস্ট অলরেডি আমার জানা মতে অ্যাটর্নি জেনারেল অফিসে দেওয়া হয়েছে। এবং আবার অনেকে ব্যক্তিগতভাবেও সেটা, যেমন উনি জামিনে ধরেন অবস্থান করছেন, এখনও বোধহয় জামিনে আছেন। তো সেই মামলাগুলোতে বিবেচনা করে আমার কাছে মনে হয় যে দ্রুত সেগুলোর নিষ্পত্তি করা উচিত। একটা হচ্ছে যে আসলে কি বিস্ফোরক দ্রব্য যে লোকের সামনে নিয়ে আসলো, আসলে ওনাকে ধরলো ঢাকাতে, উনি অনেকগুলো বিস্ফোরক, আবার পাওয়া গেল ওনাকে ফরিদপুরে। তাহলে ঢাকায় যদি বিস্ফোরক দ্রব্য উনি করে থাকেন বা কোনো ঘটনা, তাহলে ফরিদপুর কেন? এখানে তো উনি অ্যারেস্ট হয়ে এখানকার হ্যাঁ এই থানাতেই ওনাকে হ্যান্ড ওভার করতে পারতো। অর্থাৎ এখানকার যে এই নাশকতা দেখায় ওনাকে ফরিদপুরে নিয়ে যায় যে দেওয়া হলো, এখানেই আপনার আমরা বেনিফিট অফ ডাউটটা পেয়ে যাই, যেখানে এসে এইরকম আমরা শুধু ওনার না, সারা বাংলাদেশে সকল রাজনীতি যারা আওয়ামী লীগ বিরোধী ছিল তাদের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তা আমার মনে হয় যে এগুলা এই এখন বর্তমান সরকারের এই 16 জুলাই থেকে এই যে আগস্টের সাথে সাথে প্যারালাল হইতে এই যারা এরকম ভিক্টিমাইজ হয়েছে তাদের একটা লিস্ট করে তাদেরকে যাতে দ্রুত তারা মুক্তি পায় সেদিকে কিন্তু দৃষ্টি দেওয়া উচিত। আরেকটা বিষয় আপনি বিরতির মাঝখানেও বলছিলেন যে এই মামলাগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে নিষ্পত্তির একটা সুযোগ আছে, সেই বিষয়টা যদি একটু ব্যাখ্যা। হ্যাঁ, আমি একটু বলতে চাই যে আমরা অনেকগুলো আদালত যদি করতে চাই, বিশেষভাবে করতে চাই, তাহলে কিন্তু অবকাঠামো বলেন, লজিস্টিক সাপোর্ট বলেন, ম্যান পাওয়ার বলেন, জাজ বলেন, অনেক ঝামেলা হয়ে যায়। আমাদের কাঠামোগত অবস্থান আছে, সেই জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি এই মামলাগুলো দেওয়া হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা কিন্তু সব ধরনের মামলা যেগুলো স্পর্শকাতর সেগুলো দেওয়া হয়, তাহলে এগুলো তো স্পর্শকাতর মামলা। এই যে ওনাকে যে গুম করে রেখেছিল, ওনাকে যে কিডন্যাপ করেছিল, ওনাকে যে টর্চার করেছিল, উনি ছাড়াও আরও যারা এরকম শিকার হয়েছে, যেটা ধরেন মায়ের ডাকরা দিয়েছে, আবার অনেকে দিয়েছে মানে আমাদের কমিশনের কাছে, সেগুলোকে ধরে এগুলো সমস্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে যায়, মামলা দ্রুত নিষ্পত্তি করে এদের সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। আর আসামি ডিটেক্ট করা খুব কঠিন না। এখন আমরা অনেক সময় বারবার একই কথা বলছি এই কারণে যে আমরা একটা মামলার ভিতর দেখা দিই যে আমি এক্সাম্পল দিই, ধরেছে কিন্তু তাকে প্রশাসন থেকে, ঠিক আছে, এখানে কিন্তু আওয়ামী লীগের অমুক এইগুলো ধরে যদি আপনি 100টা দেন তাহলে মামলার মেরিটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বরঞ্চ যারা প্রশাসন থেকে ধরে ওনাকে নির্যাতন করছে, এই প্রশাসনের শিক্ষা দেওয়ার ব্যাপার আছে যে কোনো দলের। আমি বলি একটু বলি আপা, যদি কার নির্দেশ এটা করেছে, নির্দেশদাতার ক্ষেত্রে নির্দেশদাতাকে এরকম দু একজনের নাম থাকতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম থাকতে হবে, আর প্রধানমন্ত্রীর নাম থাকতে হবে। আমি বলি প্রশাসন মানে কি? প্রশাসন মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো একটা প্রশাসন হেড, ঠিক আছে? তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রশাসনের হেড হয়ে থাকে তো অফকোর্স তার নাম তো থাকবেই, এটা তো আপনি আসবে। নির্দেশনা মানে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি মনে করেন যে আপনার ওখানকার পলিটিক্যাল যে অপোনেন্ট আছে তাদেরকে আপনি জড়াতে চান, তাহলে মামলার যে মেরিট হচ্ছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি সেই কথা থেকে বলতে চাই যে আমরা দ্রুত নিষ্পত্তি চাই। এই মামলাগুলো যারা নির্যাতনের শিকার হয়েছে তারা যে কষ্ট পেয়েছে এবং তাই উনি যে বর্ণনা করছেন আমরা শুনেই আমাদের কষ্ট হচ্ছে। ওনার ঘটনা একদিকে উনি আসামি, আবার একদিকে উনি বাদী, দুই দিকে চাচ্ছে, দুটোরই বিচার ওনার, একটা থেকে ওনাকে মুক্ত করা, একটা থেকে ওনার বিচার পায় দেওয়া। আর একটা হচ্ছে দেখেন উনি তো 3 মাস মাত্র করেছেন, আর কতজন ওই ব্রিগেডিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, এরা দীর্ঘ বছর ধরে ওর অবস্থার ভিতরে ওনারা ট্রমা হয়ে গেছে। এই বিচারের জন্য আমার মনে হয় না ওই খুঁজতে হবে কোনো ওখানকার কোনো অন্য কিছু খুঁজে বের করতে না। আমার বন্দিশালা দেখলেই বুঝতে পারবো যে এটা বন্দিশালা ছিল, আর বন্দিশালার বিভিন্ন কাঠামো থাকে, ওটাই প্রুফ।
এই বন্দিশালার আবার বাইরের দেশেও একটু যে প্রসঙ্গ, বাইরের দেশে এই ধরনের ক্যাম্প, কনসেন্ট্রেশন ক্যাম্প বা ধরনের এই ধরনের আয়নাঘরগুলোর ক্ষেত্রেও কি একই এই যেই প্রসেসটা বললেন সেই ভিত্তিতে বিচারগুলো হ্যাঁ হয়? হ্যাঁ আপনি আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যদি একটা ধরেন আমি জেলখানা, ওটা তো একটা জেলখানার মতো, আপনি যদি জেলখানায় ঢুকে যায় দেখেন, আমি তো অনেকদিন ধরেন বেসরকারি কারা পরিদর্শক ছিলাম, আমরা যাই দেখেছি যে কিছু কিছু জায়গায় যারা ক্রিমিনাল তাদেরকে দেওয়া হচ্ছে ঢাকা, মানে তাদেরকে আপনার মেডিকেল সাপোর্ট দেওয়া হচ্ছে, যারা অরিজিনাল কষ্টে আছে তাদের দেওয়া হচ্ছে না। তাহলে তার মানে কি আপনি মনিটরিং করেছেন, আমরা করেছি, করে বের করে বুঝতে পেরেছি যে এখানে এরা কেন, এরা কেন, এই যে কেন থেকে তো আপনি উত্তরগুলো পেয়ে যাবেন, কেনটা ধরে আগান না কেন, তাহলে তো আপনি অনেক কিছু পেয়ে আমি যাবেন। একটু 1 মিনিট করে আপনাদের দুজনের কাছ থেকে শুনবো, শেষ মিনিট, যে এই মুহূর্তে আসলে আপনার এই মামলা যেখানে আপনাকে আসামি বিস্ফোরক দ্রব্য, সেই মামলাটার অবস্থাটা কি একটু যদি বলেন। এই মুহূর্তে মামলাটা বিচারাধীন অবস্থায় আছে। এই মামলাটা আমার তো অনেকগুলো মামলা দিয়েছিল, আমি ভিতরে আমি ছিলাম গুম, কিন্তু সেই অবস্থায় অনেকগুলো মামলা হয়েছে, ঘুম থাকা অবস্থায় 11টার উপরে মামলা, সেই মামলা প্রত্যেকটাই বিচারাধীন অবস্থায় আছে, কোনোটাই শেষ হয়নি। দুঃখের বিষয় হলো ধরেন 1 বছর 3 মাস পরে যখন আমি বের হলাম, যখন আমার স্ত্রী সন্তানদের সামনে আমি আসলাম, তাদের যে নির্যাতন, তাদের উপরে যে নির্যাতনটা করা হয়েছে লোমহর্ষক। ধরেন একটা ঘটনা আমি বলছি, আমার স্ত্রী একদিন, আমার স্ত্রীকে নরসিংদী থানা থেকে ফোন করা হয়েছে, ফোন করে বলা হয়েছে আপনার হাজব্যান্ডের নাম আনিসুর রহমান, বলছে জি, উনি দেখতে এমন, বলছে হ্যাঁ, ওনার লাশটা আমাদের নরসিংদী সদর থানায় আছে, আপনি এসে নিয়ে যান। তখন আমার স্ত্রীর হাত থেকে মোবাইল পড়ে যায়, তখন সে কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায়, সে মানে একটা সময় সে ট্রমায় চলে যায়। মানে সেই যে তার যে কষ্ট, সে যে শরীরের যে তার অবস্থা, আজ পর্যন্ত আমি অনেক দেশের বাইরে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, কোনো হয় নাই। আমার বাচ্চা তখন 4.5 বছর 5 বছর বয়স ছিল। একটা দিন সে যখন পাশের বাসার একটা বাচ্চা খেলতে আসছে, তখন সে বলছে যে তুমি খেলবা না, বলছে আজকে আমার মন ভালো না, আমি খেলবো না। বলে কেন? আমার বাবা তো মারা গেছে, আমার মনটা ভালো নেই। তো এই যে মানসিক একটা কষ্ট, সেই কষ্ট থেকে আপনি পরিবারের উপরে যে একটা নির্যাতন, আমার শ্বশুর আমাকে খুঁজতে খুঁজতে জন্ডিস হয়েছে, লিভার সিরোসিস হয়ে সে কিন্তু মারা গেছে। পরবর্তীতে আমার জেলখানায় লাশটা দেখতে হয়েছে, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমার মা ব্রেন স্ট্রোক করেছে। এই যে পরিবারের উপরে যে একটা প্রেশার, মানসিক একটা নির্যাতন, আসলে এটা কোনো শেষ নাই। তারপরও আমার সন্তান এখন আমাকে দেখে, যেই সন্তান তার বাবাকে এখনো খুঁজছে, 10 বছর যাবে খুঁজছে, তার কষ্টটা কত বড়, আমরা এই বক্তব্যটা দিয়ে আসলে কষ্টটা কত বড় সেটা চাই। নিখোঁজ, আমরা সেই কষ্টটা আমাদের অবশ্যই দূর করতে হবে, তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।